20 শতকের গোড়ার দিকের ঘটনা। নতুন একটি জাহাজ নিয়ে সারা পৃথিবীতে তখন হইচই। জাহাজটি এতই বড় ও মজবুত যে এর নির্মাতারা ভবিষ্যৎবাণী করেছিলেন স্বয়ং ঈশ্বর নাকি এই জাহাজকে ডুবাতে পারবে না। সমুদ্রে একটি পাটকাঠি ডুবে যাবে, তবুও এই জাহাজ ডুববে না। সেই জাহাজটির নাম টাইটানিক। কিন্তু সকলের অনুমানকে ভুল প্রমাণ করে 14 এপ্রিল 1912 সালের রাত 11:45 প্রথম যাত্রায় টাইটানিক উত্তর আটলান্টিক মহাসাগরে একটি ডুবন্ত আইসবার্গের সাথে সংঘর্ষে পড়ে এবং সমুদ্রের নীল জলে ডুবে যায়। দুর্ঘটনায় 1513 জন যাত্রী মারা যান। 687 জন ভাগ্যবান যাত্রী বেঁচে গেলেও পরবর্তী জীবনে এই দুঃস্বপ্ন বয়ে বেড়াতে হয় তাদের। জাহাজটি 1912 সালে তৎকালীন বিখ্যাত ডাচ জাহাজ নির্মাতা হোয়াইট স্টার লাইন দ্বারা $7.5 মিলিয়ন ব্যয়ে নির্মিত হয়েছিল। 60,000 টন ওজনের জাহাজটির নির্মাণকাল ছিল 1907 থেকে 1912 সাল পর্যন্ত। 265 মিটার দৈর্ঘ্যের বিশাল জাহাজটির আসন সংখ্যা ছিল প্রায় 2000। এত বিশাল জাহাজ তৈরি করা তখন কল্পনাতীত ছিল। আসলে টাইটানিক আকারে এতটাই বড় ছিল যে এটি দেখতে একটি ছোট শহরের মতো ছিল। জাহাজটির সম্পূর্ণ নাম ছিল রয়্যাল মেল স্টিমার টাইটানিক বা RMS টাইটানিক। যখন টাইটানিক নির্মিত হয়েছিল তখন এর ডিজাইনার টমাস অ্যান্ড্রু দাবি করেছিলেন যে টাইটানিক কখনোই ডুববে না। কিন্তু সেই সময়ের সবচেয়ে বড় মানবসৃষ্ট ভাসমান জাহাজ প্রথম সমুদ্র যাত্রায় উত্তর আটলান্টিক মহাসাগরের একটি বিশাল আইসবার্গের সাথে সংঘর্ষে পড়ে এবং ডুবে যায়। গত শতাব্দীর অন্যতম আলোচিত বিষয়, টাইটানিক ডুবে যাওয়া সত্যিই কি একটি দুর্ঘটনা নাকি এটি একটি পরিকল্পিত অপরাধ, তা নিয়ে শুরু থেকেই যথেষ্ট বিতর্ক রয়েছে। টাইটানিকের মালিক দ্য হোয়াইট স্টার লাইন গত শতাব্দীর সবচেয়ে বড় ধাপ্পাবাজির আশ্রয় নেয় তাদের পুরনো জাহাজের জন্য বীমা কোম্পানির কাছ থেকে বড় অঙ্কের অর্থ আদায় করার জন্য। টাইটানিকের মালিকাধীন কোম্পানি হোয়াইট স্টার লাইনের দুটি একই রকম দেখতে জাহাজ ছিল, অলিম্পিক এবং টাইটানিক। তারা ইচ্ছাকৃতভাবে টাইটানিকের নামে আটলান্টিক মহাসাগরে পুরনো মেয়াদ উত্তীর্ণ অলিম্পিককে ডুবিয়েছিল, আর তাই টাইটানিক কখনোই ডোবেনি। এখন প্রশ্ন হলো, এত বড় হাতসাফাই কিভাবে হয়েছিল? টাইটানিকের মালিকাধীন হোয়াইট স্টার লাইন কোম্পানি 1906 সালে 3টি বিলাসবহুল সুপার লাইনার নির্মাণের পরিকল্পনা করেছিল। পরিকল্পনা অনুযায়ী অলিম্পিক প্রথমে নির্মিত হয়েছিল, তারপর টাইটানিক এবং সবশেষে ব্রিটানিকা। 14 জুন 1911 সালে অলিম্পিক তার প্রথম সমুদ্রযাত্রা করেছিল। একই বছরের 20 সেপ্টেম্বর অলিম্পিক তার পঞ্চম সমুদ্রযাত্রায় ব্রিটিশ যুদ্ধজাহাজ HMS এর সাথে সংঘর্ষে অলিম্পিকের নিচে দুটি বিশাল গর্ত তৈরি করে। হোয়াইট স্টার লাইন তখন জাহাজ মেরামতের জন্য বীমা কোম্পানির কাছে বীমার টাকা দাবি করে, কিন্তু বীমা কোম্পানি অলিম্পিকের দুর্ঘটনার কারণে অলিম্পিককে বীমার অযোগ্য ঘোষণা করে অর্থ প্রদান করতে অস্বীকার করে। অন্যদিকে আরেকটি বিশাল জাহাজ নির্মাণাধীন থাকায় হোয়াইট স্টার লাইন ছিল দেউলিয়া হওয়ার পথে। জেপি মর্গ্যান সেই সময়ের একজন কুখ্যাত আমেরিকান বিনিয়োগকারী তাদের বিলাসবহুল টাইটানিক নির্মাণে বিনিয়োগ করেছিল। এদিকে হোয়াইট স্টার লাইনের মালিক ব্রুস ইজমিও একজন অত্যন্ত কঠোর এবং ধূর্ত ব্যবসায়ী ছিলেন। তারা দুজনেই বীমা জালিয়াতি করার পরিকল্পনা শুরু করে, কারণ ক্ষতিগ্রস্ত জাহাজের জন্য অর্থ প্রদান না করলেও নতুন জাহাজ টাইটানিক ডুবে গেলে বীমা কোম্পানি সম্পূর্ণ অর্থ প্রদান করতে বাধ্য। তখন তারা মনে করে যে অলিম্পিক জাহাজের নাম পরিবর্তন করে যদি টাইটানিক রাখা হয় এবং টাইটানিক নামধারী পুরনো অলিম্পিক জাহাজ যদি ডুবে যায় তাহলে তারা পুরো বীমার টাকা পাবে। এই সুযোগের পুরো সদ্ব্যবহার করে দুই ধূর্ত ব্যবসায়ী। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অলিম্পিককে সাউথহ্যাম্পটন বন্দরে কোনো রকমে চলার উপযোগী করে এক পূর্ণাঙ্গ মেরামতের জন্য বেলফাস্টে নিয়ে আসা হয়। তখন বেলফাস্টের টাইটানিকের নির্মাণ কাজও প্রায় শেষ। টাইটানিক আর অলিম্পিক ভেতর বাহির সব দিক থেকে দেখতে একদম একই রকম। এদের পাশাপাশি রাখলে দুটি জাহাজের মধ্যে তফাৎ করা সম্ভব হবে না। 1912 সালের মার্চ মাসের প্রথম সপ্তাহে শেষবারের মতো টাইটানিক এবং অলিম্পিক পাশাপাশি রাখা হয়েছিল এবং সেই সুযোগে বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় হাত পরিষ্কারের কাজ করা হয়েছিল। মাত্র এক রাতের ব্যবধানে দুটি জাহাজ অদল বদল করা হয়েছিল। হোয়াইট স্টার লাইন দাবি করে যে তারা 7 মার্চ 1912 তারিখে অলিম্পিক জাহাজের মেরামত সম্পন্ন করেছে এবং যাত্রার জন্য বেলফাস্ট ছেড়েছে। তবে এটি ছিল মূলত নতুন জাহাজ টাইটানিক। ঠিক 3 সপ্তাহ পরে পুরনো জাহাজ অলিম্পিক নতুন টাইটানিক নাম ধারণ করে তার প্রথম সমুদ্র যাত্রার জন্য প্রস্তুত হতে শুরু করে। এই মুহূর্ত থেকে যতবার বর্ণনার খাতিরে টাইটানিকের কথা বলা হবে একে পুরনো জাহাজ অলিম্পিক হিসেবে ধরে নিতে হবে। টাইটানিকের প্রথম সমুদ্র যাত্রার জন্য বেলফাস্ট থেকে সাউথহ্যাম্পটন বন্দরে আনার পর টাইটানিকের অনেক ক্রু পদত্যাগ করে জাহাজ থেকে নেমে যায়। সে সময় ব্রিটেনে জাতীয় কয়লা ধর্মঘট ছিল, যে কারণে অনেক জাহাজ বন্দরে আটকা পড়েছিল। সেজন্য তখন হাজার হাজার নাবিক বেকার হয়ে পড়েছিল। কিন্তু সেই দুর্ভিক্ষের সময় কেন
টাইটানিকের শ্রমিকরা তাদের চাকরি ছেড়েছিল, কারণ তারা জানতো কয়েকদিনের মধ্যে জাহাজটিকে ডুবিয়ে ফেলা হবে। আরও সন্দেহজনক সত্য যে সমুদ্র যাত্রার শুরুর ঠিক আগে জাহাজের মালিক জেপি মর্গ্যান সহ টাইটানিকের প্রথম শ্রেণীর 55 জন যাত্রী তাদের সমুদ্র যাত্রা বাতিল করেছিলেন। কিন্তু টাইটানিক নির্মাণের সময় জেপি মর্গ্যান নিজেই জনসাধারণের কাছে ঘোষণা করেছিলেন যে তিনি অবশ্যই টাইটানিকের প্রথম সমুদ্র যাত্রায় সফর করবেন। 10 এপ্রিল 1912-তে মাত্র 2/3 যাত্রী নিয়ে সাউদাম্পটন হারবার থেকে নিউ ইয়র্ক পর্যন্ত টাইটানিক তার প্রথম সমুদ্র যাত্রা করেছিল। কিন্তু টাইটানিকের মালিকরা চিন্তিত ছিলেন, টাইটানিক ডুবে গেলে এত যাত্রীর কি হবে। এজন্য তারা একটি উদ্ধারকারী জাহাজ তৈরির পরিকল্পনা করেছিলেন। জেপি মর্গ্যানের আরেকটি কার্গো জাহাজ হলো ক্যালিফোর্নিয়ান, যা কয়লা ধর্মঘটের কারণে ব্রিটেনের লন্ডন বন্দরে আটকা পড়েছিল। তারপর হঠাৎ ক্যালিফোর্নিয়ান রহস্যজনকভাবে কয়লা ছাড়াই বন্দর ছেড়ে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেয়। সেই মুহূর্তে ক্যালিফোর্নিয়ানে যে পরিমাণ কয়লা ছিল তা দিয়ে কিছুতেই আমেরিকায় পৌঁছানো সম্ভব ছিল না। তাছাড়া সেই মুহূর্তে জাহাজে কোনো যাত্রী বা মালপত্র কোনোটাই ছিল না। তখন সম্পূর্ণ খালি জাহাজ ছিল মাত্র 3000 কম্বল ও শীতবস্ত্র। অর্থাৎ টাইটানিক ডুবে গেলে একটি উদ্ধারকারী জাহাজে যা থাকা দরকার এবং যে পরিমাণ থাকা দরকার ঠিক তাই। ক্যালিফোর্নিয়ান পুরো গতিতে আটলান্টিকের দিকে ছুটতে থাকে। হঠাৎ 14 এপ্রিল ক্যাপ্টেনের নির্দেশে মাঝ সাগরে গিয়ে এই জাহাজের ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয়। এদিকে টাইটানিক যাত্রা শুরু করার পর একই পথ দিয়ে যাওয়া পূর্ববর্তী একাধিক জাহাজ টাইটানিকের সামনে থাকা হিমশৈলের বার্তা পাঠিয়েছে। তবুও টাইটানিকের গতির কোনো পরিবর্তন হয়নি। এমনকি হিমশৈলের সামনে পড়লে রাতের বেলায়ও যে কোনো জাহাজের পর্যবেক্ষণ ডেক থেকে সেটি সহজেই দেখা যায়। অনেকেই মনে করেন টাইটানিককে ইচ্ছাকৃতভাবে আইসবার্গের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। পরে দুর্ঘটনার তদন্ত করার সময় জাহাজের সেকেন্ড অফিসার জানান, ওই রাতে ডিউটি করার সময় তিনি 1.5 থেকে 2 মাইল দূরে আইসবার্গটিকে দেখেছিলেন। তিনি মনে করেন জাহাজটি ঘুরিয়ে দিয়ে আইসবার্গের সাথে সংঘর্ষ এড়ানোর জন্য যথেষ্ট সময় ছিল, তাই তিনি বিষয়টি কন্ট্রোল রুমকে জানানোর প্রয়োজন মনে করেননি। 14 এপ্রিল রাত 11:45 আইসবার্গের সাথে ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গে টাইটানিকের 5টি কম্পার্টমেন্ট একেবারে ভেঙে যায়। হোয়াইট স্টার লাইনের পরিকল্পনা অনুযায়ী দুর্ঘটনার নাটক সাজাতে গিয়ে টাইটানিকের ক্যাপ্টেন একটি ভয়াবহ দুর্ঘটনায় জড়িয়ে পড়েন। সাধারণত এই ধরনের আপৎকালীন পরিস্থিতিতে একটি জাহাজের যা যা করণীয় টাইটানিক তার কোনোটিই গ্রহণ করেনি। আইসবার্গের সাথে সংঘর্ষের পর ক্যাপ্টেন জাহাজের ইঞ্জিনকে ঘুরিয়ে দেওয়ার নির্দেশ দেন, যাতে করে জাহাজটি হিমশৈলের সাথে আরো বেশি সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের হাবভাব দেখে মনে হচ্ছিল যে তারা চেয়েছিল জাহাজটি ডুবে যাক। তারা জাহাজটিকে বাঁচানোর কোনো চেষ্টাই করেনি। টাইটানিক হিমশৈলে আঘাত করার 35 মিনিট পরে জাহাজ থেকে একটি রেডিও বার্তা পাঠানো হয় উদ্ধারের জন্য, কিন্তু একটি জাহাজ ডুবে যাওয়ার জন্য আধা ঘন্টাই যথেষ্ট। টাইটানিক ডুবতে শুরু করার 1 ঘন্টা 25 মিনিট পর জাহাজ থেকে লাইফ বোটগুলি আনলোড করা হয়েছিল। এমনিতেই জাহাজে থাকা লাইফ বোটের ব্যবস্থা ছিল মাত্র অর্ধেক লোকের জন্য। তারপরও যে কয়টি লাইফ বোট ছাড়া হয়েছে তার অধিকাংশই পুরোপুরি ভর্তি না করেই ছেড়ে দেওয়া হয়, কারণ টাইটানিকের ক্যাপ্টেন তাকে উদ্ধারের জন্য ক্যালিফোর্নিয়ার অপেক্ষায় ছিলেন। কিন্তু ক্যালিফোর্নিয়া টাইটানিকের আশেপাশে থাকার সত্ত্বেও দুর্ভাগ্যবশত একজন যাত্রীরও জীবন রক্ষা হয়নি। জাহাজটি 2 ভাগ হয়ে রাত 2টোর মধ্যে ডুবে যায়। একই সঙ্গে আটলান্টিকের বরফ ঠান্ডা জলে ডুবে মারা যায় প্রায় 1,500 যাত্রী। পরদিন সকালে লাইফ বোটের যাত্রীদের উদ্ধার করা হয়। দুর্ঘটনার 1 মাস পর টাইটানিকের বেঁচে যাওয়া ব্যক্তিরা ভয়াবহ স্মৃতি নিয়ে ইংল্যান্ডে ফিরে আসেন। এই সময় প্রথমে তাদের স্বজনদের সাথে দেখা করতে দেওয়া হয়নি। প্রায় 24 ঘন্টা তাদের আটকে রাখা হয়। সে সময় হোয়াইট স্টার লাইনের উচ্চপদস্থ কর্মকর্তারা জীবিত ফিরে আসা কর্মীদেরকে হুমকি দেয়। বলা হয় তারা টাইটানিক সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করলে তাদের পরিণতিও হবে জাহাজের মতোই। রাজনৈতিক জনপ্রিয়তা হারানোর ভয়ে তৎকালীন ব্রিটিশ সরকারও যথাযথ তদন্ত ছাড়াই বিষয়টি ধামাচাপা দেয়। এভাবেই টাইটানিক নাম নিয়ে অলিম্পিক জাহাজটি এখনো আটলান্টিক মহাসাগরের নিচে ডুবে আছে। অন্যদিকে আসল টাইটানিক অলিম্পিকের নাম নিয়ে 5 এপ্রিল 1935 সাল পর্যন্ত দীর্ঘ 25 বছর ধরে সম্পূর্ণ সচল থেকে অবসর নেয়। ব্রিটিশ যুদ্ধজাহাজ HMS এর সাথে সংঘর্ষ হওয়ার পরও এত বছর ধরে অলিম্পিক জাহাজটি চালিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। টাইটানিক ছাড়াও বহু জাহাজ মালিক তাদের পুরনো মেয়াদ উত্তীর্ণ জাহাজ আটলান্টিকের নির্দিষ্ট একটি জায়গায় এনে ডুবিয়ে দেয় শুধুমাত্র বীমার টাকা আদায় করার জন্য। এমনকি আটলান্টিকের ওই এলাকায় অতি প্রাকৃতিক কিছু আছে বলেও গুজব ছড়ানো হয়। জায়গাটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, পুয়ের্তো রিকো এবং ক্যারিবিয়ান দ্বীপ বারমুডা। এই 3টি স্থানের মধ্যে কাল্পনিক ত্রিভুজাকার স্থান, যা পরবর্তীকালে বারমুডা ট্রায়াঙ্গেল নামে পরিচিতি পায়।